আপনি শুনছেন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। আমায় উদ্ধার করো, বড় কষ্ট এখানে। বর্ষা ভেজা দুপুর অথবা নিস্তব্ধ রাত্রি, ইয়ারফোন কানে একটা জমজমাট গ্রাম্য ভূতের গল্প আপনার মুহূর্তকে করে তুলতে পারে রোমাঞ্চকর। আর সেই রোমাঞ্চকে নিশ্চিত করতে আমরা রয়েছি আপনাদের হাতের মুঠোয়। আমাদের আসরে প্রতি সপ্তাহে আপনি পাবেন রহস্য, রোমাঞ্চ, দমফাটা হাসি আর অ্যাডভেঞ্চারে ভরা নতুন নতুন গল্প। তাহলে আর অপেক্ষা কিসের? গল্পগুলো সময় মতো শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। সেই নস্টালজিক ক্লাসিক ভৌতিক অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন তালপুকুরের ভয়। তবে গল্প শুরু হওয়ার আগে আপনাদের জানাতে চাই, আমাদের গল্পগুলো সব শ্রোতা বন্ধুদের কাছে সময় মতো পৌঁছাচ্ছে না। আপনার প্রিয় ম্যাজিক বক্সের অনুরোধ, নিজস্ব সোশ্যাল মিডিয়ায় আমাদের গল্পগুলো আপনারা শেয়ার করুন। আপনার নিজের ভালো লাগার কথা জানিয়ে আপনার আত্মীয় প্রিয়জনকে আমাদের এই আসরের সঙ্গী করুন। আর কোনো কথা নয়, চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের কলমে গ্রাম বাংলার পটভূমিকায় ভৌতিক গল্প তালপুকুরের ভয়। আষাঢ় মাসের শেষ, আকাশে কালো মেঘের ঘনঘটা। আপাতত বৃষ্টি থেমেছে বটে, কিন্তু বাতাস এখনো ভেজা মাটির সোঁদা গন্ধে ভারী। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে নবীন, তার কাঁধে লাঙল, গামছাখানা কোমরে বাঁধা। সারাদিন মাঠে কাজ করে এখন চলেছে বাড়ির পথে। নবীন বরাবরই সাহসী মানুষ। গ্রাম শুদ্ধ লোক তাকে এক ডাকে চেনে তার অদম্য সাহসের জন্য। কিন্তু আজ এই পথে হাঁটতে হাঁটতে তার বুকটা কেমন যেন ছমছম করে উঠল। পথটা যেখানে তালপুকুরের ধার ঘেঁষে গেছে, সেখানে গাছপালার ঘন ছায়ায় দিনের বেলাতেও আঁধার নেমে আসে। আর এখন তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তালপুকুর এই গ্রামের সবচেয়ে পুরনো আর গভীর পুকুর। গ্রামের সবাই জানে এই পুকুরে নাকি এক অতৃপ্ত আত্মা বাস করে। বহু বছর আগে গ্রামের এক তরুণী বিধুমুখী এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। সেই থেকে গ্রামের মানুষের বিশ্বাস, বিধুমুখীর আত্মা এই পুকুরের অতল গভীরে লুকিয়ে আছে। আর যখনই সুযোগ পায় সে কোনো নতুন শিকার খোঁজে। বিশেষ করে পূর্ণিমার রাতে, যখন পুকুরের জল চাঁদের আলোয় রূপালি দেখায়, তখন নাকি তার আনাগোনা বাড়ে। অনেক জেলে নাকি মাছ ধরতে গিয়ে অদ্ভুত সব ঘটনা দেখেছে। কেউ দেখেছে জলের উপর দিয়ে সাদা শাড়ির আঁচল ভেসে যেতে। কেউ শুনেছে জলের নিচ থেকে করুণ কান্নার শব্দ। নবীন অবশ্য এসব গল্পে খুব একটা বিশ্বাসী ছিল না। সে বলতো, মানুষের মনের মাঝেই আসলে ভূতের রাস্তা না। আজ কিন্তু নবীনের মনের ভিতরে একটা কেমন অস্বস্তি কাজ করছে। তালপুকুরের কাছাকাছি আসতেই বাতাসের গতি যেন হঠাৎ করেই সামান্য বেড়ে গেল। পুকুরের জল যেন কেমন এক অজানা শব্দে ঢেউ তুলছে। নবীন ঘাড় ঘুরিয়ে
পুকুরের দিকে তাকালো। আকাশ মেঘে ঢাকা, তবু সেই মেঘের ফাঁক থেকে অর্ধেক চাঁদ উঁকি দিচ্ছে। সেই চাঁদের ম্লান আলোয় পুকুরের কালো জল চিকচিক করছে। তার মনে হলো জলের গভীরে যেন কিছু একটা নড়াচড়া করছে। সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তিতেই কি এমন ভ্রম হচ্ছে তার? সে চোখ রগড়ে আবার ভালো করে তাকালো। এবার কিন্তু কিছুই দেখতে পেল না। হয়তো সত্যিই তার মনের ভুল, অথবা সন্ধ্যার আলো আঁধারির মায়াময় খেলা। নবীন দ্রুত পা চালালো। তার মনে হলো এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াই ভালো। কিন্তু হঠাৎ করেই তার কানে ভেসে এলো এক করুণ কণ্ঠস্বর। ওগো শুনছো? একটু দাঁড়াও। নবীন থমকে দাঁড়ালো। কণ্ঠস্বরটা যেন পুকুরের গভীর থেকে ভেসে আসছে তার কানে। সে চারদিকে তাকালো। না, কেউ কোথাও নেই। শুধু তালপাতায় বাতাসের আঘাতে ঝিরঝিরে শব্দ তৈরি হচ্ছে। সে মনে মনে ভাবল, আমি কি ভুল শুনলাম? ঠিক সেই মুহূর্তে আবার সেই কণ্ঠস্বর, আরও স্পষ্ট। আমায় উদ্ধার করো, বড় কষ্ট এখানে। নবীনের হাত পা কেমন যেন অবশ হয়ে এলো। ওই কণ্ঠস্বর অপূর্ব মায়াময়। প্রতিটা শব্দ উচ্চারণ যেন মনে অদ্ভুত আকর্ষণ তৈরি করছে। সে বুঝতে পারল এ কোনো জীবন্ত মানুষের কণ্ঠস্বর একেবারেই নয়। পুকুরের জল থেকে উঠে আসছে যেন হিম শীতল এক আহ্বান। তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। পিছনে ফিরে তাকানোর সাহস তার আর হলো না। তার মনের মধ্যে ক্রমাগত বেজে চলেছে সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি। আমায় উদ্ধার করো, বড় কষ্ট এখানে। আমায় উদ্ধার করো, বড় কষ্ট এখানে। আমায় মুক্ত করো, করো আমায়। ছুটতে ছুটতে বাড়িতে পৌঁছে নবীন যখন ক্রমাগত হাঁপাচ্ছে, তখন স্বামীর এমন ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে নবীনের স্ত্রী কমলা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? নবীন কোনো মতে দম সামলিয়ে সব কথা খুলে বলল। তালপুকুরে যা যা ঘটেছে তার কোনো বর্ণনা বাদ রইল না। সব শুনে গ্রাম্যবধূর মিঠে মুখখানা কালো হয়ে গেল। চিন্তাগ্রস্তভাবে এসে বলল, তোমায় আমি কতবার বলেছি তালপুকুরের ধার দিয়ে যাতায়াত করো না। গাঁয়ের সবাই বলে বিধুমুখীর আত্মা অভিশপ্ত। কত লোক কতবার ভয় পেয়েছে। আমার একটা কথা শোনো না তুমি। নবীন মাথা নেড়ে বলল, আমি তো বিশ্বাস করতাম না, কিন্তু আজ যা দেখলাম, আজ যা শুনলাম। বলতে বলতে তার গলা শুকিয়ে গেল। সে রাতে নবীন এবং কমলা যখন খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল, তখন বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে নবীনের মনে ক্রমাগত চিন্তার ঝড় চলছে। তার অবিশ্বাসী মন এমন অলৌকিকের সম্মুখীন হওয়ার পর তার আজন্ম লালিত বিশ্বাস যেন প্রচণ্ড আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হয়তো সেই জন্যই এই ভৌতিক রহস্যের তল খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় তার মন চঞ্চল হয়ে উঠল। সহজে ঘুম এলো না সে রাতে। মস্তিষ্কের কোনায় কোনায় খোঁজ চলতে লাগলো একটা কোনো সূত্রের।
খুব ভোরে ঘুম ভাঙল পরদিন। গত রাতে অনেক ভাবনার পর একজনের কথা মাথায় এসেছে। যদি কিছু অপ্রকাশিত থাকে তা সেই লোকের পক্ষেই জানা সম্ভব। রতন খুড়ো এই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। বয়স 90 পেরিয়ে গেছে। আজন্ম এই গ্রামকে সে দেখেছে। অভিজ্ঞতাও তার অনেক। স্বাভাবিক নিয়মে বয়সের সঙ্গে গড়ে ওঠা অভিজ্ঞতার চেয়েও আশ্চর্য করার মতো অন্য এক গুণ রয়েছে বৃদ্ধ লোকটির। অসাধারণ স্মৃতিশক্তি এই রতন খুড়োর। একবার কোনো কথা শুনলে 10-20 বছর পরেও সে কথা স্পষ্ট মনে থাকে। এ বিষয়ে আলোচনা করার জন্য রতন খুড়োর চেয়ে ভালো লোক এ গ্রামে আর নেই। অতএব সকালে ওঠার কিছুক্ষণ পর নবীন চলল রতন খুড়োর কাছে। নবীনের কাছে সব কথা শোনার পর বৃদ্ধ ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গ্রামের এই অশান্তি যে কিভাবে বিদায় হবে তা জানি না। ওই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য আগে অনেকবার অনেক সাধু সন্ন্যাসী ডাকা হয়েছে, পূজা অর্চনা করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। এবার খুড়ো কণ্ঠস্বর একটু নিচু করে বললেন, তবে কি জানিস না বীর, এই কথা গ্রামের লোকজন বিশেষ একটা জানে না। কারণ মানুষের আগ্রহ মুচমুচে গল্পের জন্য থাকলেও সত্যি জানার আগ্রহ মানুষের বিশেষ একটা নেই। ওই তালপুকুর যে শুধুমাত্র বিধুমুখীর আত্মার জন্য অভিশপ্ত তা নয়। আরো একটা পুরনো গল্প খুব ছোটবেলায় আমি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম। ওই পুকুরের নিচে নাকি কোনো বিশেষ জিনিস লুকোনো আছে, আর সেই জিনিসকে পাহারা দেয় কোনো এক ভয়ঙ্কর শক্তি। জিনিস বলতে কোনো ধন সম্পত্তি ওই পুকুরে? ধন সম্পত্তি কিনা বলতে পারবো না, তবে এই কথা তো সবাই জানে। ওই পুকুর এক সময় জমিদার বাড়ির সম্পত্তি ছিল। হতে পারে জমিদার কোনো কারণে ধন সম্পত্তি ওই পুকুরে গোপন করে রেখেছিল। সে সময় তো ডাকাতের উৎপাত ছিল। তাছাড়া মাঝে মধ্যেই বিভিন্ন শত্রুর আক্রমণে সর্বশান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলে রাজা জমিদাররা এসব করতেন। ঠাকুমা বলেছিল ওই বিশেষ জিনিস লুকিয়ে রাখার। কিছুদিন পর হঠাৎই জমিদার মারা যায়। সেসব নাকি পরে কিছু লোক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কিছু খুঁজে পায়নি। আর যারা লোভের বশে চেষ্টা করেছিল তারা নাকি প্রাণে বেঁচে থাকলেও কেমন পাগল পাগল হয়ে গেছিল। এতে মানুষের মনে ভয় তৈরি হয়, ফলে তারপর থেকে মানুষ উৎসাহ হারিয়ে ফেলে। দিন কেটেছে, মানুষ সেসব গল্প ধীরে ধীরে ভুলে গেছে। এখন শুধু মানুষ জানে ওই পুকুরে বিধুমুখীর আত্মা বাস করে। সন্ধ্যার পর ওই পথ এড়িয়ে চলে সবাই। এসব তো তুইও জানিস। এছাড়া আর কোনো তথ্য খুড়োর কাছ থেকে পাওয়া গেল না। কিন্তু নতুন যা জানা গেছে তা নবীনের মনে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। এমনটা হওয়া অসম্ভব নয়। হয়তো ওই পুরনো জিনিস অথবা গুপ্তধনের জন্যই বিধুমুখীর আত্মা ওই পুকুরে বন্দী হয়ে আছে। ওই জিনিস সে পাহারা দিচ্ছে। নবীন একরকম মনস্থির করে ফেলেছে, এই ভৌতিক রহস্যের গভীরে প্রবেশ করবে সে। তাকে জানতে হবে সত্যিটা কি। সন্ধ্যা নামতেই নবীন আবার তালপুকুরের দিকে রওনা হলো। সাবধানতার জন্য টর্চ লাইট আর একটা ধারালো কাটারি
সঙ্গে নিয়েছে। গতদিনের অভিজ্ঞতার পরে এই জায়গার বিপদ নিয়ে সাম্যক ধারণা নবীনের ছিল। বিপদ হতে পারে জানার পরেও নবীনের কৌতূহল আর খুড়োর কাছে শোনা সেই ঘটনা তাকে যেন প্রবলভাবে আকর্ষণ করছিল। সন্ধ্যার অন্ধকারে তখন মিহি বৃষ্টি নিঃশব্দে ঝরছে। সেই ইলশে গুড়ির ফোঁটা নবীন অনুভব করতে পারছে না। আশেপাশে গ্রাম্য প্রকৃতির মাঝে এক নাগাড়ে বেজে চলেছে ঝিঝির ডাক। জল জমে থাকা মাঠঘাট থেকে কানে আসছে ব্যাঙের কলরব। সাবধানে হাঁটতে হাঁটতে একসময় নবীন তালপুকুরের ঘাটের কাছে এসে পৌঁছাল। আকাশে চাঁদের উপরে মেঘের দল ভিড় করে আছে। সেই আবছা চাঁদ যেন কোনো এক বিপদের সংকেত বহন করছে। নবীন টর্চের আলো পুকুরের জলে ফেলে দেখল, জল স্থির। সেই মিহি ইলশেগুড়ির সাধ্য নেই জলে সামান্যতম কোলাহল তৈরি করার। এই পুকুরের জল দিনের বেলাতেও কালো মনে হয়, এখন এই অন্ধকারে যেন আরও বেশি কালো মনে হচ্ছে। টর্চটা বন্ধ করে নবীন ঘাটের উপরে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। বেশিক্ষণ নয়, হঠাৎই নবীনের মনে হলো আশেপাশে বাতাসে যেন কেমন একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে। আশঙ্কায় হাতের টর্চটা আবার জ্বালালো সে। আলো ফেলল পুকুরের জলে। সঙ্গে সঙ্গে যেখানে আলো পড়েছে সেখানে জলের মাঝে কেমন একটা অদ্ভুত কোলাহল সৃষ্টি হলো। তারপরেই আবার সব কিছু শান্ত, স্থির। আবার অপেক্ষা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন আর কোনো ঘটনা ঘটল না, তখন কিছুটা অস্থির হয়ে নবীন স্থির করল সে একবার এই বিশাল পুকুরটার চারপাশে ঘুরে দেখবে। ভাবনা অনুযায়ী টর্চের আলো ফেলে হাঁটতে শুরু করল নবীন। ক্রমাগত বৃষ্টিতে পুকুরের উঁচু পাড়েও কিছু কিছু জায়গায় কাদার সৃষ্টি হয়েছে। ঝোপঝাড়, ছোট ছোট গাছপালা বৃষ্টির জলে সিক্ত হয়ে আছে। নবীন টর্চের আলো ফেলে ভালো করে দেখে খুব সাবধানে এগোচ্ছে। মাঝে মাঝে সে টর্চের আলো ফেলছে পুকুরের জলে। দক্ষিণ প্রান্তে, যেখানে একটা পুরনো বটগাছের শিকড় পুকুরের জল ছুঁয়েছে, সেখানে নবীন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। জলের ঠিক নিচে বটগাছের শিকড়গুলোর ফাঁকে একটা পাথরের ফলকের মতো কিছু দেখা যাচ্ছে। প্রথমবার চোখে পড়তেই নবীনের মনে হয়েছে জিনিসটা মানুষের হাতে তৈরি। অজ্ঞাত কারণে জিনিসটাকে দেখার পর নবীনের বুকটা ধড়াস করে উঠল। তার মনে হলো ওই জিনিসটার সঙ্গে তার মনে তৈরি হওয়া কৌতূহলের কিছু একটা সংযোগ আছে। এগিয়ে গেল নবীন। টর্চের আলো আরও ভালোভাবে ফেলল। পাথরের ফলকটার উপরে কেমন একটা অস্পষ্ট চিহ্ন খোদাই করা আছে। একটা পদ্মফুল, যার মাঝে একটা চোখের মতো আকৃতি। নবীন ঠিক মনে করতে পারল না এ চিহ্ন সে আগেও কোথাও দেখেছে কিনা। তবু কেন যেন ওই খোদাই করা চিহ্নগুলো দেখার পর নবীনের গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে উঠল। সেই অতিলৌকিক শিহরণ গায়ে মেখে যখন ফলকটার দিকে তাকিয়ে নবীন মগ্ন, ঠিক সেই সময় পুকুরের মাঝ থেকে একরাশ বরফ শীতল বাতাস বয়ে এসে তার গায়ে লাগল। সেই বাতাসে যেন মিশে আছে এক কান্নার অস্পষ্ট রেশ। নবীন কেঁপে উঠল। তার অনুভূতি তাকে জানান দিল বিধুমুখী তার আশেপাশেই আছে। এদিকে রাত বাড়ছে।
বৃষ্টির বেগ কিছুটা বেড়েছে। এভাবে আর এখানে থাকা ঠিক হবে না। তাই নবীন জলের ধার থেকে উঠে এসে ফিরতি পথে পা বাড়াল। যে মুহূর্তে সে পুকুরের সীমানা ছেড়ে এগোচ্ছে, ঠিক সেই সময় আবার সেই একই কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। আমায় মুক্ত করো, মুক্ত করো আমায়, মুক্ত করো, আমায় মুক্ত করো, মুক্ত করো আমায়, মুক্ত করো। ওই অতিলৌকিক কণ্ঠস্বর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীন ভয়ে একরকম জমে গেল। আর সেই সঙ্গে নতুন একটা ভাবনা তার মস্তিষ্কে আছড়ে পড়ল। এমনটা তো হতেই পারে ওই যে কণ্ঠস্বর সে বারবার শুনতে পাচ্ছে তা বিধুমুখী নামক কারো নয়, বরং ওই পুকুরে লুকিয়ে থাকা সম্পদ কিংবা অন্য কিছুর রক্ষাকর্তার। নবীন তাড়াতাড়ি পা বাড়ালো। ওদিকে নবীনের স্ত্রী বাড়িতে একা রয়েছে। সে জানে না নবীন কৌতূহল বশে আবার এখানে এসেছে। যদি ঘুণাক্ষরেও জানতে পারে তবে কোনোভাবেই নবীনকে সে আর এখানে আসতে দেবে না। নবীন বলে বেরিয়েছিল মাঠে মাছ ধরতে যাচ্ছে। কমলার সঙ্গে নবীনের বিয়ে হয়েছে এই বছর 3। বহু চেষ্টার পরেও এখনো পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে মনে চাপা কষ্ট থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার খামতি নেই। ফেরার পথে টর্চ হাতে নবীন মাঠের দিকে গেল। 5-6টা কই মাছ আর 3টে ল্যাঠার বাচ্চা ধরে বাড়ির পথে রওনা হলো। এখানে মাঠঘাটে মাছের অভাব নেই। তাছাড়া এখন বর্ষার সময়, তাই সহজেই ধরা যায়। কই মাছগুলো নবীন আলের উপর থেকেই পেয়েছে। বাড়ি ফিরে সে রাতে খাওয়া দাওয়ার পর নবীন বিছানায় শুয়ে পড়ল ঠিকই, তবে তার মাথায় কৌতূহল কিলবিল করতে লাগল। পরদিন সকালে প্রথমে নবীন গেল তালপুকুরের পাড়ে। সেই বটগাছের নিচে যেখানে গত রাতে ফলকটা দেখেছিল, এখন দিনের আলোয় সেখানে অনেক খোঁজাখুঁজি করেও কিছুই চোখে পড়ল না তার। এরপর নবীন পৌঁছালো রতন খুড়োর কাছে। জলের তলায় দেখা সেই ফলকের মতো জিনিসটার কথা, তার উপরে অঙ্কিত পদ্মফুল এবং চোখের আকৃতি, আর সেই অতিলৌকিক কণ্ঠস্বরের কথা শুনতে শুনতে খুড়োর চোখে মৃদু দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। খুড়ো, আজ এখানে আসার পথেও একবার গেছিলাম ওই পুকুরের পাড়ে। এখন আর সেই ফলকটা দেখতে পেলাম না। যে চিহ্নের কথা তুই বলছিস তাতে মনে হচ্ছে ওটা কোনো গুপ্ত বিদ্যা অথবা কোনো অপশক্তির চিহ্ন। আমার ঠাকুমার মুখেই শুনেছিলাম জমিদারের ছোট ছেলে নাকি অপদেবতার সাধনা করত। এইসব বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। তবে কি বিধুমুখীর মৃত্যুর সঙ্গে সেই জমিদারের ছোট ছেলের কোনো যোগাযোগ রয়েছে কে জানে। এতদিন যা শুনেছি তাতে অন্যরকম একটা ধারণা মনে তৈরি হয়েছিল, কিন্তু তোর কথা শুনে তো সবকিছু কেমন আরো জটিল হয়ে যাচ্ছে। খুড়ো, সে জমিদার বাড়ির তো এখন কোনো কিছুই আর নেই। কি করা যায় বলো তো? আমিও সেটাই ভাবছি। আমার বয়স হয়েছে, নইলে আমিও তোর সঙ্গে যেতাম একবার পুকুর পাড়ে। আচ্ছা, সে জমিদারের বংশধররা এখন আর কেউ বেঁচে আছে? যতদূর জানি জমিদারের পাট শুকিয়ে যাওয়ার পর তারা অন্য কোথাও চলে গেছে। এখন আর সেই বংশের কেউ বেঁচে আছে কিনা বলতে পারবো না। খুড়ো, তোমায় বলে বোঝাতে পারবো না। ওই ডাক যখন কানে ভেসে আসে না,
তখন যেন সারা শরীর কেমন অবশ হয়ে যায়। জানি না আমার কি হয়েছে। যতক্ষণ না সত্যিটা জানতে পারছি ততক্ষণ কিছুতেই শান্ত হতে পারছি না। নবীন, গ্রামের দক্ষিণ প্রান্তে খালের ধারে যে জঙ্গল মতো জায়গাটা আছে, ওর ভিতরে একটা মন্দির আছে। আমি যতদূর জানি ওটা জমিদারের সম্পত্তি ছিল। শুনেছিলাম নাকি ওই মন্দিরেই পূজা অর্চনা করত জমিদারের ছোট ছেলে। এখন অবশ্য সে মন্দিরের অবস্থা খুবই খারাপ। তবু একবার ওখানে গিয়ে দেখতে পারিস। চেষ্টা করতে তো ক্ষতি নেই। একথা শুনে নবীন রতন খুড়োর কাছ থেকে বিদায় নিল। খুড়ো যে মন্দিরের কথা বলল, সেই মন্দিরের অবস্থান কোথায় এটা খুব ভালোভাবেই নবীন জানে। ছোটবেলায় ওই জঙ্গলে বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে আম পাড়তে যাওয়ার স্মৃতি এখনও স্পষ্ট নবীনের মনে। সুতরাং আর সময় নষ্ট না করে খুড়োর বাড়ি থেকে সরাসরি নিজের বাড়িতে পৌঁছে কি মনে করে টর্চ আর একটা কাটারি সঙ্গে নিয়ে রওনা হলো সেই জঙ্গলের দিকে। গ্রাম্য পথে হেঁটে যাওয়ার সময় নবীনের মনে সংশয় তৈরি হচ্ছিল। এই অহেতুক উৎসাহ তাকে কোনো বিপদের দিকে নিয়ে যাচ্ছে না তো? কিন্তু এই আকর্ষণকে উপেক্ষা করার ক্ষমতা নবীনের ছিল না। প্রচলিত ধারণার আদৌ কোনো বাস্তব ভিত্তি আছে কি না তা নবীন জানে না। তবে ওই জঙ্গলের দিকে গেলে নবীনের বাবা খুব বকাবকি করত। কানাঘুষো সবাই বলতো ওই জায়গাটা ভালো নয়। ভাঙা মন্দিরটার সামনে গেলে ছেলেবেলায় খুব গা ছমছম করত। মন্দিরটা একইভাবে বহু যুগ ধরে লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়ে আছে, যেন লুকিয়ে রয়েছে স্বাভাবিক জীবনের স্রোত থেকে বহু দূরে। পথ বলতে তেমন কিছুই নেই, শুধু লতা গুল্ম আর কাঁটা ঝোপে ভরা। সাবধানে সেসব পেরিয়ে নবীন মন্দিরের কাছে পৌঁছালো। বহু বছর এখানে আসা হয়নি। এখন মন্দিরটি প্রায় ভেঙে পড়েছে। ইটের গাঁথুনি বেরিয়ে এসেছে, আর ছাদের উপর বটগাছের শিকড় নেমে এসেছে অজগরের মতো। ভিতরে প্রবেশ করার আগে নবীন একটু থমকে দাঁড়ালো। মনে তৈরি হওয়া দ্বিধা তাকে নিরস্ত করার ব্যর্থ প্রয়াস করল হয়তো। তারপর নবীন এগিয়ে চলল মন্দিরের প্রবেশ পথের দিকে। ভিতরে ঢোকার মুখেই কেমন একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা গন্ধ তার নাকে এলো। ভিতরে আলো আঁধারির খেলা। সূর্যের আলো বড় কষ্টে মন্দিরের ভাঙা ছাদ ভেদ করে প্রবেশ করছে। নবীন তার টর্চ লাইট জেলে মন্দিরের দেওয়াল আর মেঝে খুঁটিয়ে দেখতে লাগল। প্রতিটি ফোঁকর, প্রতিটি খোদাই করা নকশা সে খুঁটিয়ে দেখছে। মন তার সেই দিকে, তবু তার ইন্দ্রিয় সজাগ হয়ে রয়েছে। বলা বাহুল্য, মন্দিরের ভিতরের অবস্থা অত্যন্ত শোচনীয়। অচেনা দেবতার বিগ্রহ একটা রয়েছে, তবে তাও ভেঙে চুরে নিঃশেষ হয়ে যাওয়ার অপেক্ষায় রত। খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ নবীনের চোখ আটকে গেল সেই প্রাচীন বিগ্রহের পাদদেশে। মূর্তিটি প্রায় ভেঙে গেছে, কিন্তু তার নিচে একটি পাথরের ফলক স্পষ্ট দেখা যাচ্ছে। ফলকটির উপরে সেই পরিচিত চিহ্ন, একটি পদ্মফুল, যার কেন্দ্রে একটি চোখ। নবীনের বুক ধড়াস করে উঠল। তার বুঝতে বাকি রইল না এই চিহ্ন আসলে একটা সূত্র। নবীন পাথরের ফলকটি ভালোভাবে পরীক্ষা করল। আর কোনো কিছু নেই, শুধু সেই চিহ্নটি। কিন্তু ফলকের ঠিক নিচে মাটির কাছাকাছি একটা ছোট্ট ফাটল
দেখতে পেল নবীন। ফাটলের ভিতর থেকে হিম শীতল বাতাস বেরিয়ে আসছে। তবে কি এর নিচে কোনো গোপন পথ রয়েছে? নবীন হাতের কাটারি দিয়ে ফাটলটা আরো বড় করার চেষ্টা করল। খুব বেশি পরিশ্রম করতে হলো না। পুরনো ইটের গাঁথুনি সহজেই ভেঙে পড়ল। ভেঙে পড়তেই ভিতরে দেখা গেল একটি অন্ধকার সুড়ঙ্গ। খুলে যাওয়া সেই সুড়ঙ্গের মুখ থেকে ভেজা শীতল বাতাস বেরিয়ে আসছে। সেই বাতাসে মিশে আছে অদ্ভুত বদ্ধ এক ভ্যাপসা গন্ধ। নবীন টর্চের আলো ভিতরে ফেলে দেখল সুড়ঙ্গটা নিচে নেমে গেছে, তবে শেষ কোথায় তা দেখা যাচ্ছে না। নবীনের মুখে ফুটে উঠেছে ভয়ের স্পষ্ট ছাপ। প্রথমে কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত নবীন মনস্থির করল সে ভিতরে প্রবেশ করবে। টর্চ হাতে অতি সাবধানে নবীন নিচে নামল। সুড়ঙ্গটা অত্যন্ত সংকীর্ণ, ফলে মাথা নিচু করে চলতে হচ্ছে। দেওয়ালে শ্যাওলা জমেছে, আর বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। নবীনের প্রতিটি পদক্ষেপে অদ্ভুত খসখস শব্দ হচ্ছে। কিছুটা এগোতেই সে দেখল সুড়ঙ্গটা আরও নিচে নেমে গেছে এক জায়গায়, আর তার শেষে একটা বড় লোহার দরজা। দরজাটায় মরিচা পড়েছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এটা খোলেনি। আর সেই দরজার উপরেও সেই পদ্ম, চোখের চিহ্ন খোদাই করা আছে। নবীনের মনের কৌতূহল তখন চরমে পৌঁছেছে। তাড়াতাড়ি নিচে নেমে প্রথমে কাটারির উল্টো দিক দিয়ে, ব্যর্থ হওয়ায় পড়ে থাকা একটা বড় পাথর দিয়ে বেশ কয়েকবার জংধরা প্রাচীন তালার উপরে আঘাত করল। অবশেষে কয়েকবারের চেষ্টায় তালাটা ভেঙে গেল। সাবধানে ভাঙা তালাটা ছাড়িয়ে নিচে রেখে বেশ জোরের সঙ্গে দরজার পাল্লায় ঠেলা দিল নবীন। দরজা খুলতেই আচমকা একরাশ বরফের মতো ঠান্ডা বাতাস তার দিকে ছুটে এলো। সে বাতাস এমন ঠান্ডা, মনে হচ্ছিল শিরা উপশিরায় বয়ে চলা গরম রক্ত বরফে পরিণত হবে। তবু সেই অস্বস্তিকর ঠান্ডা উপেক্ষা করে নবীন টর্চের আলো ফেলল ভিতরে। বেশ বড় একখানা ঘর। ঘরের মাঝখানে একটা পুরনো জংধরা সিন্দুক। সিন্দুকটা লোহার, চারপাশে পুরু ধুলোর আস্তরণ। সিন্দুকটিকেও ধুলো সম্পূর্ণ গ্রাস করেছে। নবীন মনে মনে ভাবল, তবে কি সেই গুপ্তধন পুকুরে নয়, এই মন্দিরের নিচে সুড়ঙ্গে এই সিন্দুকে লুকানো আছে? কৌতূহলে মগ্ন অবস্থায় যখন নবীন সিন্দুকের দিকে দুপা এগিয়েছে, ঠিক এমন সময় সিন্দুকের পিছনে একরাশ কালো ধোঁয়ার কুণ্ডলী নিঃশব্দে পাক খেতে শুরু করল। ঘূর্ণির মতো পাক খেতে খেতে স্পষ্ট হতে লাগল একটা অবয়ব। ওই অবয়ব আসলে সিন্দুকের রক্ষাকর্তার। সম্পূর্ণ আকৃতি তৈরি হলো না ঠিকই, তবে বায়বীয় এক অতিলৌকিক মূর্তি সিন্দুক আগলে তখন দাঁড়িয়ে আছে। তার দু চোখের মণি রক্তবর্ণ, মুখাবয়বে লেগে আছে বিষাদগ্রস্ত অথচ তাচ্ছিল্যপূর্ণ এক হাসি। নিজের অজান্তেই নবীনের হাতে থাকা কাটারিখানা কিছুটা উদ্ধত হয়ে গেল। তবে নবীন জানে ওই কাটারি দিয়ে সামনে উপস্থিত অতিলৌকিক শক্তির কোনো ক্ষতি সে করতে পারবে না। মনে সাহস সঞ্চয় করে নবীন কাটারিখানা নামিয়ে
কয়েক পা এগিয়ে বলল, আমি এখানে টাকা পয়সার লোভে আসিনি। আমি বিধুমুখীর মুক্তি চাই। হয়তো ওই সিন্ধুকেই তার মুক্তির পথ। সেই আমায় ইঙ্গিত দিয়েছে এখানে আসার। নবীনকে এগিয়ে আসতে দেখে সেই বায়বীয় মূর্তিও একটুখানি এগিয়েছিল। একথায় সামান্য থমকে দাঁড়াল। নবীন অনুভব করল তার এই কথা সিন্ধুকের রক্ষাকর্তাকে প্রভাবিত করেছে, অর্থাৎ সে ঠিক পথেই এগিয়ে চলেছে। তার আত্মা সেই তাল পুকুরে বন্দী হয়ে আছে। হয়তো ওই সিন্ধুকেই তার মুক্তির পথ আছে। সেই রক্ষাকর্তার চোখের জ্বলন্ত আলো কিছুটা ম্লান হয়ে এলো। তার অভিব্যক্তিতে যেন এক দ্বিধা স্পষ্ট হয়ে উঠেছে। সে যেন বিধুমুখীর কষ্ট অনুভব করতে পারছে। বহু বছর ধরে সে ওই সিন্ধুক আগলে রেখেছে। নবীন আবার বলল, তুমি চাও না বিধুমুখী মুক্তি পাক? হঠাৎ সেই বায়বীয় অতিলৌকিক রক্ষাকর্তার অবয়বটা যেন কম্পনশীল হয়ে উঠল। তার চোখ থেকে সেই জ্বলন্ত আলো নিভে গেল। ধীরে ধীরে সে যেন ধুলোয় পরিণত হতে লাগল। পাতাল কক্ষের অন্ধকারে মিশে গেল তার অস্তিত্ব। নবীন অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। অলৌকিক অবয়ব অদৃশ্য হতেই ঘরের ভিতরে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। নবীন সিন্ধুকের কাছে এগিয়ে গেল। উপরে ধুলোর পুরু আস্তরণ। হাত দিয়ে সেই ধুলো সরাতে নবীন স্পষ্ট দেখতে পেল সিন্ধুকের উপরেও খোদাই করা সেই একই চিহ্ন। সিন্ধুকে কোনো তালা লাগানো নেই। যে অতিলৌকিক শক্তি এই সিন্ধুককে রক্ষা করছিল তার কাছে তালা অত্যন্ত তুচ্ছ। খুব সাবধানে নবীন সিন্ধুকের উপরের ঢাকনাটা খুলল। না, ভিতরে কোনো সোনা রূপা বা হিরে জহরত ছিল না। সিন্ধুকের ভিতরে ছিল একটা চামড়ায় বাঁধানো প্রাচীন ডায়েরি, কিছু শুকনো ফুল। তার অবস্থা এমন যে সেগুলোকে ফুল বলে চিনতে কষ্ট হয়। এক মুঠো মাটি আর একটা ছোট পুরনো কাপড়ের পুটলি। নবীন পুটলিটা হাতে তুলে খুলে দেখল তার ভিতরে ছিল একটা ছোট কাঠের পুতুল, একটি চওড়া রেশমি ফিতা আর একজোড়া সোনার নূপুর। প্রত্যেকটা বিষয় এমন জটিল রহস্যের জাল নবীনের মনে সৃষ্টি করছিল যা না ছাড়ানো পর্যন্ত নবীন স্থির হতে পারবে না। শেষ ভরসা ওই ডায়েরি। অতএব নবীন সেই পাতাল কক্ষেই টর্চের আলোয় একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগল। ওই ডায়েরি লিখেছে সেই জমিদারের ছোট ছেলে, আর যা লেখা ছিল তা অত্যন্ত হৃদয় বিদারক। সেই লেখার সারমর্ম এই: জমিদার বংশের কনিষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ গ্রামের গরিব পরিবারের কন্যা বিধুমুখীর প্রেমে পড়ে। বিধুমুখী গরিব হলে কি হয়, সে ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু রূপ অথবা গুণ মহেন্দ্রনাথের পিতা জমিদার গঙ্গাপ্রসাদ চৌধুরীর কাছে বিচার্য বিষয় ছিল না। মানুষে মানুষে বিভেদ তৈরি করা মিথ্যা জাতের বিভেদ ছিল তার কাছে সবচেয়ে দামি। তাই এই সম্পর্কের কথা জানার পর স্বাভাবিকভাবেই গঙ্গাপ্রসাদকে ক্রোধ অন্ধ করে তোলে। দৌর্দণ্ড প্রতাপ জমিদার গুপ্ত ঘাতকদের দিয়ে বিধুমুখীকে হত্যা করায়। তারপর তার প্রাণহীন দেহ ওই পুকুরে এমনভাবে ভাসিয়ে দেওয়া হয় যেন মনে হয় বিধুমুখী আত্মহত্যা করেছে। মহেন্দ্রনাথ সবটাই বুঝতে পারে, আন্দাজ করতে পারে বিধুমুখীর মৃত্যুর জন্য তার পিতাই দায়ী, কিন্তু তার সে সময় কিছুই করার ছিল না। এর কিছুদিন পর মহেন্দ্রনাথের সাক্ষাৎ হয় এক তন্ত্র সাধকের সঙ্গে। তার কাছেই সে শিক্ষা গ্রহণ করে
এবং এক প্রাচীন গুপ্ততন্ত্রের মাধ্যমে অপশক্তি চালনা করে নিজের পিতা গঙ্গাপ্রসাদ চৌধুরীর মৃত্যু ঘটায়। এই সিন্ধুকে পাওয়া ওই নূপুর, ওই ফিতে, ওই পুতুল বিধুমুখীর জন্য তার শেষ উপহার, যা জীবিত অবস্থায় কখনোই বিধুমুখীর হাতে তুলে দিতে পারেনি মহেন্দ্রনাথ। এরপর মহেন্দ্রনাথের কি হয় সে বিষয়ে আর কিছু লেখা নেই সেখানে। পড়তে পড়তে নবীনের দু চোখ ভিজে উঠল। বাকি সব কিছু ওখানে ওইভাবে ফেলে রেখে বিধুমুখীর না পাওয়া উপহারটুকু পুটুলিতে বেঁধে এরপর নবীন বেরিয়ে আসে পাতাল কক্ষ থেকে। তখন বেলা অনেক হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বিষণ্ণ মনে নবীন এগিয়ে চলল বাড়ির পথে। এই অনুভূতি ব্যক্ত করার নয়। কোন গভীর আবেগে নবীন বাড়িতে ফিরে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেছিল। হয়তো মহেন্দ্রনাথ আর বিধুমুখীর অসমাপ্ত প্রেম নবীনকেও নতুন করে ভালোবাসতে শিখিয়েছিল। সেদিন সন্ধ্যায় পুটুলিখানা নিয়ে নবীন পৌঁছালো পুকুর পাড়ে। তখন বৃষ্টি হচ্ছে না, শুধু আকাশে মাঝে মাঝে গম্ভীর মেঘের শব্দ বেজে উঠছে। নবীন ঘাটে পৌঁছে পুটুলিটা খুলল। পুটুলির ভিতরে সেই কাঠের পুতুল, রেশমি ফিতা আর পায়ের নূপুর, ভালোবাসার শেষ স্মৃতিচিহ্ন। নবীন পুকুরের ঘাটে হাঁটু গেড়ে বসল। একে একে ভাসিয়ে দিল প্রতিটা উপহার, কাঠের পুতুল, রেশমি ফিতা আর সেই পায়ের নূপুর। কোন ঐশ্বরিক প্রেমের পরশে ধীরে ধীরে জলের গভীরে হারিয়ে গেল সব কিছু। নবীন সেই কালো জলের দিকে তাকিয়ে মনে মনে বলল, বিধুমুখী, তুমি এবার মুক্তি পাও। তোমার ভালোবাসার ধন তুমি পেয়েছো। তোমার আত্মার শান্তি হোক। সঙ্গে সঙ্গে পুকুরের জল যেন এক অদ্ভুত আলোয় ঝলমল করে উঠল। জলের গভীর থেকে একটা মৃদু আলোর রেখা উপরে উঠে আসতে লাগল। সেই আলোর মাঝে বিধুমুখীর আবছা অবয়ব দেখা গেল। সাদা শাড়ি পরা, তার দৃষ্টিতে এক অনাবিল শান্তি আর হাসি। তারপর ধীরে ধীরে সেই অবয়ব মিলিয়ে গেল আবার। তালপুকুর তার অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ধীরে ধীরে সেই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর এখন আর কেউ এই পুকুরে আসতে ভয় পায় না। গ্রামের মেয়েরাও এখন এখানে নির্ভয়ে স্নান করতে আসে। রাত দুপুরে কারো মনে কোনো আতঙ্কের মেঘ জমাট বাঁধে না। কাকতালীয়, তবু এর কিছুদিনের মধ্যেই কমলা সন্তান সম্ভবা হয়। নির্দিষ্ট সময়ে নবীনের ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। নামটা একটু পুরনো, তবুও নবীন তার মেয়ের নাম রেখেছে বিধুমুখী। শুনছিলেন সৌমেন মজুমদারের কলমে ভৌতিক গল্প তালপুকুরের ভয়। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন
আমাদের চ্যানেল। গল্পের আপডেট যেন কোনোভাবেই মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। আগামী সপ্তাহে ফিরে আসব একটি টান টান উত্তেজনায় ভরা অ্যাডভেঞ্চার গল্প নিয়ে। পরপর গল্প শুনতে ফলো করুন আমাদের প্লেলিস্ট। এই গল্পের ডেসক্রিপশানে আপনার সুবিধার জন্য প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। সুস্থ থাকুন, শুনতে থাকুন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। Pa pa ni sa ni pa ma pa re ma pa ni ni pa ma 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 re